স্যালাড থেকে শুরু করে এভরিথিং ওরা কিন্তু নিজেরা তো নিজেদের ওখান থেকে খায়। তো আপনারা মানে দেখেন বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্কটা আগে কিন্তু এতটা ভালো ছিল না। তো এখন কি জিনিস আমরা করতে পারি যাতে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আরো সম্পর্ক ভালো হয়ে যায়? অ্যাকচুয়ালি এগুলো তো গভর্নমেন্ট থেকে ইনিশিয়েট করার ব্যাপার আছে। তা আমার কাছে মনে হয় যে কালচারাল এক্সচেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। তাদের লিটারেচার, আমাদের লিটারেচার এক্সচেঞ্জ থেকে আমার ধারণা শুরুটা হলে এটা বেস্ট হবে। দ্বিতীয়ত ট্যুরিজম খুব ভাইটাল, কারণ বাংলাদেশের মানুষ ট্যুরিজমে প্রতি বছর মানে একটা লার্জ পার্টস অফ আওয়ার পপুলেশন ইনভলভ হয়, এবং তারা জেনারেলি কোথায় যায় সাধারণত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিল নাহার। আজ আমাদের সাথে বাংলাদেশ থেকে আমাদের ইসলামাবাদ স্টুডিওতে জয়েন করেছেন স্পেশাল গেস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম সজল। তার সাথে আমরা কথা বলব তার পাকিস্তান ভ্রমণ অভিজ্ঞতা এবং পাকিস্তানে তিনি কোথায় ভিজিট করবেন সেই ব্যাপারগুলো নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। তো সর্বপ্রথম তো আমি এটাই কোয়েশ্চেন করব যে আপনি আপনার সম্পর্কে যদি আমাদের একটু ডিটেইলসে বলতেন। আমি পেশাগতভাবে একজন পুষ্টিবিদ এবং লেখক। মেইনলি আমি কাজ করি হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন নিয়ে। এখানে আমরা সাধারণত ওবিসিটি, ডায়াবেটিস, কোলেস্টেরল, ইনফার্টিলিটি, হার্ট ডিজিজ, এই ধরনের ডিজিজ হ্যান্ডেল করি। অ্যান্ড উইথ প্রপার ডায়েট অ্যান্ড লাইফস্টাইল আমরা চেষ্টা করি যে মানুষের সাধারণ যে জীবনযাত্রা, এই জীবনযাত্রাকে প্রভাবিত করার মাধ্যমে মানুষের স্বাস্থ্যের চেঞ্জ নিয়ে আসতে। তো এটার বাইরে আমি পেশাগতভাবে একজন লেখক, বা এটাকে আমার নেশাও বলা যেতে পারে। আমার লেখা বই সঞ্জাকে উসমান 2018-এ প্রকাশিত হয়, অ্যান্ড ওঠার পরে পরবর্তী 4 বছর ইতিহাস জন্মাতে এরকম আর বেস্টসেলার ছিল বইটা। আর আলহামদুলিল্লাহ এটার বাইরে আমি ফেসবুক অ্যান্ড ইউটিউবে অ্যাভেলেবল। ফেসবুকে আমি প্রায় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করি। আমার ফেভারিট বিষয় হচ্ছে জেনারেলি জিও পলিটিক্স। দ্যাটস ইট। আচ্ছা, তো পাকিস্তান নিয়ে আপনার ইন্টারেস্ট কবে থেকে হলো? কারণ পাকিস্তান কিন্তু সচরাচর খুব একটা ভিজিট করতে আসে না মানুষ। আজকাল যদিও আসে, তো এই প্ল্যানটা কবে থেকে হলো আপনার পাকিস্তান আসার? অ্যাকচুয়ালি পাকিস্তানে আসার আগ্রহটা আমার তৈরি হলো যখন আমি প্রথম কাওয়ালি শুনলাম। আমি প্রচুর কাওয়ালি শুনতাম, অ্যান্ড সিন্স 2017 I've heard a lot. অ্যান্ড আমি খুব এক্সট্রোভার্টেড টাইপের মানুষ ছিলাম। পরবর্তীতে গ্র্যাজুয়ালি আমি ইন্ট্রোভার্ট হয়ে গেছি, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড রুমি, ইকবাল অ্যান্ড দিস থিংস। হ্যাঁ, তো আমার এই যে চেঞ্জটা লাইফে, এই চেঞ্জটার পেছনেও আসলে কাওয়ালি, শায়েরি এগুলোর বেশ মানে ভূমিকা এগুলো আছে। থেকে ইন্সপায়ার হয়ে কি আপনি লেখালেখি শুরু করছেন নাকি তার আগে? আমার লেখালেখিকে একটু ডিপলি ইনফ্লুয়েন্স করছে। ডেফিনেটলি আমি লেখালেখি আরও অনেক আগে শুরু করছি, বাট দি ফর্মড অ্যান্ড শেপড মাই রাইটিংস আ বিট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি মনে করি যে পাকিস্তানের দুইটা জিনিস আমাকে বেশি আকৃষ্ট করছে। এটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন্স একটা জিনিস, আর দ্বিতীয়ত হচ্ছে লাইক সে দেয়ার কুইজিন। পেশাওয়ার নিয়ে হ্যাঁ, তো অনেক হ্যাঁ, ভিডিও শহরের আমাদের খাবার সব তো জায়গায় অনেক অ্যাভেলেবল। ফেমাস। সো চিন্তা করলাম যে ওয়াই নট ট্রাই। কারণ আমি ঢাকার যে জায়গাটায় থাকি, খিলগাঁও। খিলগাঁও আমার মনে হয় যে ঢাকার মধ্যে কুইজিনের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, অ্যাপার্ট ফ্রম মোহাম্মদপুর। আমি বলবো মোহাম্মদপুর হচ্ছে ঢাকার ফুড ক্যাপিটাল, অ্যান্ড মোহাম্মদপুরের বাইরে যদি কোথাও থাকে দ্যাটস খিলগাঁও। তো আমার মনে হলো যে এই জিনিসগুলো সম্ভবত আরও পিউরেস্ট ফর্মে পাকিস্তানে থাকতে পারে। সো লেটস এক্সপ্লোর। হ্যাঁ, হ্যাঁ, অনেক ভালো করছেন। তো কবে আসছেন পাকিস্তানে আপনারা? আমি পাকিস্তানে পৌঁছেছি পরশুদিন। তো পরশুদিন রাতে আমরা করাচিতে নামি শারজা থেকে, অ্যান্ড ওখান থেকে আমরা চিন্তা করি যে গ্রিন লাইন এক্সপিরিয়েন্স করবো, যে তো 24। আপনারা আচ্ছা ট্রেনে করে আপনারা লাহোর আসছেন। ট্রেনে করে আমরা ইসলামাবাদে আসছি। আচ্ছা ইসলামাবাদে আসছেন। হ্যাঁ, হ্যাঁ। তো অনেক ভালো কথা। আপনার এখন কি প্ল্যান যে পাকিস্তানের কোন জায়গাগুলো ভিজিট করবেন? ভিজিট লিস্টে কোন জায়গাগুলো রেখেছেন? অ্যাকচুয়ালি আমাদের ভিজিট লিস্টে পাকিস্তানের মেজর যে ট্যুরিজম স্পটগুলো আছে, প্রায় সবগুলোই আছে। নাম্বার ওয়ানে আমরা রাখলাম হুনজাকে। হুনজা নিয়ে তো অনেক কথা, অনেক মিথ অ্যান্ড রিয়েলিটি সবই আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, স্কারদু, শিগার, তারপর হচ্ছে ফেরি মিডোজ, পাসু। আমরা পাসু ভিলেজে যাব ইনশাল্লাহ। আর এরপর হচ্ছে সোয়াত কালাম। এই দুটো জায়গা আমরা যাব। কুমরাত রাখতে চেয়েছিলাম, মনে হয় সময় সংকটের জন্য এটা আপনারা করতে ট্রাই সময় করবেন লেগে। মানে যাই হোক এই সময়ে আপনারা যতটুকু কভার করতে পারেন করবেন। তো অবশ্যই আমি বলব নারায়ণ কাগান ভিজিট করবেন। নারায়ণ কাগান কিন্তু মেবি এখনো ওপেন না।
ওটা জুন জুলাইয়ের দিকে ওপেন হয়। নেক্সট টাইম আসলে অবশ্যই এটা ভিজিট করবেন। ওখানে সাইফুল মুলক ঝিল আছে অনেক সুন্দর। তারপরে কুমরাট ভ্যালি এটাও অনেক সুন্দর। চিত্রালী এখানে কলেজ ভ্যালি, ওখানে পোলো গ্রাউন্ড বা কলেজ ট্রাইবদের অনেক সুন্দর একটা ফেস্টিভ্যাল হয়। এটাও অনেক সুন্দর। তো সাথে কাশ্মীর সাইডও ভিজিট করতে পারেন। কাশ্মীরের সব জায়গায় যদিও ফরেনার্সরা ভিজিট করতে পারে না, বাট এনওসি নিলে আপনি সব জায়গায় যেতে পারবেন। তো আপনি কোথাকার খাবার ট্রাই করলেন এখন পর্যন্ত? কি প্ল্যান আছে যেখানকার কোথায় খাবার-টাবার খাবেন? অ্যাকচুয়ালি পাকিস্তানে এসে আমি কুইজিন নিয়ে একটু ছ্যাঁকা খাইছি এখন পর্যন্ত। লাইক আমি করাচিতে বিরিয়ানি ট্রাই করলাম, পরে বুঝতে পারলাম এইখানে হচ্ছে সব বিরিয়ানি মোস্টলি চিকেন বেসড। হ্যাঁ, হ্যাঁ, চিকেন হ্যাঁ, বেসড। তো আমি তো আমার পারসেপশন ছিল যে না এখানে বোধহয় বিফ অ্যান্ড মাটন বেসড না, না, হবে। না, না। সো বিফ অ্যান্ড মাটন আপনি হচ্ছে পেশাওয়ার সাইডে পেশোয়ারে। পাবেন। সো এটা আমি গিয়ে পরে বুঝতে পারছি। আর এটার পরে আমার কাছে মনে হলো যে আমাদের formulation of our masala and their masala is much different. হ্যাঁ, আর চাউলও কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, হ্যাঁ, চালগুলো তারা সব লং গ্রেইন খায়। এইটা ডিফারেন্ট। বাট এখন পর্যন্ত আমার কাছে মনে হইছে যেখানে অ্যাকচুয়ালি কুইজিনটা আমার ট্রাই করা উচিত, আমি ওখানে পৌঁছায় দেই। ইভেন পেশাওয়ার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি লাহোর। পেশাওয়ার অ্যান্ড লাহোর এই ২ টা জায়গাতেই আপনি খাবার খাবেন। ইনফেক্ট এখানেও কিছু জায়গা আছে যেখানে দুম্বা কড়াই এগুলো আপনি পেশাওয়ারে পেয়ে যাবেন। পায়ে তারপর হচ্ছে কাবুলি পোলাও। পেশোয়ারে আমার ফার্স্ট টার্গেট থাকবে যে আমি যেন আফগানি পোলাওটা খাই। হ্যাঁ, ওইটা কাবুলি পোলাও ওইটাই ইয়েস, ফ্রম বলতেছিলাম। দ্য মাউন্টেন অফ পোলাও। কাবুলি পোলাও তো অবশ্যই ট্রাই করবেন। সেই সাথে কিন্তু ওখানকার চাপলি কাবাব কিন্তু মাস্ট ট্রাই। এটা অবশ্যই ট্রাই করতে হবে। আর আমি আরেকটা জিনিস বলব যে নর্দার্ন এরিয়াতে গেলে কিন্তু সবথেকে হচ্ছে ড্রাই ফ্রুটের যে জুসটা পাওয়া যায় ভাইয়া। আমি হ্যাঁ। লাস্ট টাইম চিত্রালে ট্রাই করলাম। মানে বাংলাদেশে এত ড্রাই ফ্রুট দিয়ে কোনোদিন আপনাকে জুস বানায় কেউ দিবে না। ফ্রেশ। আর ওইটা এত হেলদি, তো আপনি ডেফিনিটলি আপনি যদি পেশাওয়ারে যান বা আপনি যদি হুনজাস কারাতে যান অবশ্যই ড্রাই ফ্রুটের জুস ট্রাই করবেন। এটা কিন্তু অনেক ভালো আর হেলদি। ওকে, ইনশাআল্লাহ। অ্যান্ড আই উইল অলসো ট্রাই ইওর বাটার। কারণ আমার মনে হয় যে এরকম অর্গানিক গ্রাস ফেড বাটার দুনিয়াতে এখন কম জায়গায় পাওয়া আপনি যাবে। হচ্ছে আমি এইবার গিয়ে ট্রাই করছি বাটার, তারপরে হচ্ছে মানে আরো অনেক ঘি, ওরা কিন্তু অ্যাপ্রিকট অয়েল, ঘি দিয়ে কিন্তু রান্না বান্না করে। আসলে এটা কিন্তু ভালো, ওরা যে হেলদি ন্যাচারাল সোর্স থেকে যে ফ্যাট গুলো পাওয়া যায় ওগুলো কিন্তু অনেক বেশি ইউজ করে নর্দার্ন এরিয়ার মানুষ। হ্যাঁ, এইটা ওদের যেমন একটা ব্যাপার দেখবেন যে এই ধরনের অয়েল যারা ইউজ করে জেনারেলি আমাদের নিউট্রিশন সায়েন্স বলে যে তাদের ইমিউনিটি ভালো হ্যাঁ, হ্যাঁ, থাকে। ইমিউনিটি অনেক ভালো। তাদের মেমোরি দেখবেন অনেক বছর পর্যন্ত শার্প থাকবে, তো মানে এই জন্য তো কগনিটিভ যে হুনজাস ডিক্লাইন। কারদুল মানুষ কিন্তু ১০০ বছরের বেশি বাঁচে, কিন্তু তাদের কিন্তু গড়ায়ু ১০০ I, বছরের I বেশি। think I think that's not scientifically established. তারা জেনারেলি 65 to 85 এই এইজটা টাচ করে। বাট what happens in them, aging process is much slower than the others হ্যাঁ, হ্যাঁ, in হ্যাঁ। them. ওরা হচ্ছে গিয়ে ন্যাচারাল জিনিস অনেক বেশি খায়। মানে আমি নিজে দেখলাম হেলথি জিনিস, শাকসবজি, স্যালাড থেকে শুরু করে এভরিথিং ওরা কিন্তু নিজেরা তো নিজেদের ওখান থেকে খায়। তো আপনারা মানে দেখেন বাংলাদেশের সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্কটা আগে কিন্তু এতটা ভালো ছিল না। তো এখন কি জিনিস আমরা করতে পারি যাতে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আরো সম্পর্ক ভালো হয়ে যায়? অ্যাকচুয়ালি এগুলো তো গভর্নমেন্ট থেকে ইনিশিয়েট করার ব্যাপার আছে। তা আমার কাছে মনে হয় যে কালচারাল এক্সচেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। তাদের লিটারেচার, আমাদের লিটারেচার এক্সচেঞ্জ থেকে আমার ধারণা শুরুটা করলে এটা বেস্ট হবে। দ্বিতীয়ত ট্যুরিজম খুব ভাইটাল, কারণ বাংলাদেশের মানুষ ট্যুরিজমে প্রতি বছর মানে একটা লার্জ পার্টস অফ আওয়ার পপুলেশন হুম। ইনভলভ হয়, এবং তারা জেনারেলি কোথায় যায়? সাধারণত ইন্ডিয়াতে যায়। হ্যাঁ, ইন্ডিয়াতে। এবং রিসেন্টলি আমরা দেখতেছি যে ইন্ডিয়াতে বাংলাদেশিদের এগেনস্টে প্রচুর হ্যাঁ, হেট্রেড হ্যাঁ। ডেভেলপ করতেছে, এবং তারা বিভিন্নভাবে সুযোগ পেলে অপমান করার একটা কালচার তৈরি করছে, উইচ ইজ অলমোস্ট সেম ফর দ্য পাকিস্তানিজ টু। সো হুম। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য নেপাল, পাকিস্তান এবং চায়না এই জায়গাগুলোতে ট্যুরিজম যদি ইমপ্রুভ করে, তাহলে বাংলাদেশিদের আরও বেশি করে এই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করা উচিত। তবে পাকিস্তানকেও আমার মনে হয় যে আরেকটু ট্যুরিজম ফ্রেন্ডলি হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এখানে কারণ এদের বিভিন্ন এরিয়া আছে, মানে কিছু তো টুরিস্ট প্লেস আছে যেগুলো কিন্তু সবসময় মানে ওকে, বাট কিছু প্লেস আছে যেগুলো এখনো মানুষ এক্সপ্লোরই করেনি, বাট এনাদের কিন্তু অনেক রিসোর্স আছে, এগুলো হ্যাঁ, ইউজ হ্যাঁ, করতে পারে ডেফিনেটলি। অনেক, কিন্তু আমাদের কাছে কিন্তু এত নাই, এনাদের কাছে যত আছে হ্যাঁ, এনারা কিন্তু হ্যাঁ। সেইভাবে সেই জিনিসগুলো ইউটিলাইজ করে ট্যুরিজমকে আরো বেশি করে ভালোভাবে আমার প্রমোট করা আমার কাছে উচিত। মনে হয়েছে কিন্তু বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা মানে আমাদের যা রিসোর্স আছে সেই তুলনায় ডেভেলপ করছে বেশি। হ্যাঁ, মানে সেই তুলনায় আমরা কিন্তু অনেক এগিয়ে, কিন্তু এদের কাছে কিন্তু অনেক জায়গা আছে টুরিস্ট প্লেসেস যেগুলো কিন্তু এরা কিন্তু ওইভাবে প্রমোট করে না। আমি ডেফিনেটলি। ইনফ্যাক্ট আমি চিত্রালয়ে গেলাম, দেখলাম যে যেতে আসতে চাইতেই অনেক সুন্দর জায়গা, বাট টুরিস্ট প্লেস না। মানে এমনি রাস্তার সাইডে, বাট আমাদের ওখানে হইলে তো ওইটাই আমরা কোনো একটা পয়েন্ট মানে রিসোর্ট বানাই ওইটা ভাড়া দিয়ে দিতাম। আমার তো কাছে আরো মনে তো হয় অনেক যে জিনিস আছে লাইক ট্যুরিজম সেক্টরে বলেন, দেখেন যে পাকিস্তানি ড্রেস, তারপরে পাকিস্তানি ড্রামা, পাকিস্তানে কিন্তু অনেক জিনিস এখন কিন্তু রিসেন্টলি শিপ ওপেন হয়েছে অলমোস্ট 50 ইয়ার্স পরে, এখান থেকে চাউল, পেঁয়াজ এগুলো গেল। তো এগুলো নিয়ে আপনি কি বলতে চান?
আমার কাছে মনে হয় যে এই এক্সচেঞ্জগুলো ২ টা দেশের সম্পর্ককে যেমন দীর্ঘায়িত করবে, তেমনি বিভিন্নভাবে এইগুলো তো ট্রেড রিলেশনস এর সঙ্গে কালচারাল যে এক্সচেঞ্জগুলো, এই এক্সচেঞ্জগুলো যখন ডিপেন্ড হবে তখন দেখবেন যে মানুষ হয়তো একটা পর্যায়ে মানুষের চাপে ২ গভর্নমেন্ট দেখবেন যে ভিসা ছাড়া যাতায়াতের একটা ব্যাপার শুরু হয়ে যেতে পারে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি পাকিস্তান থেকেও অনেকে বাংলাদেশে পার্টিকুলারলি মনসুন দেখার জন্য যেতে পারে। হ্যাঁ, না হ্যাঁ। আমার তো কাছে মনে এইটা হয় নিয়ে যদি আপনি একটু ডিটেইলস এ বলতেন। কারণ আমি কিন্তু বাংলাদেশ ট্যুরিজম নিয়ে কাজ করছি। আগে কিন্তু বাংলাদেশের মানুষজন যেত না। এখন আমরা রিসেন্টলি লঞ্চ করছি ভিজিট বাংলাদেশ প্রজেক্ট। তো আপনি যদি একটু বলতেন যে দেখেন আপু, বাংলাদেশে কি জায়গা ভিজিট করতে আমাদের পারবো? আমাদের কয়েকটা জিনিস আছে যেগুলো আসলে কোথাও নাই। এক নম্বর হচ্ছে মনসুন। আমাদের যে মনসুনটা আছে এটা আইদার ইস্টার্ন ইন্ডিয়াতে পাওয়া যাবে আর নাইলে ব্রাজিলে পাওয়া যাবে। দুনিয়ার কোথাও কোথাও কিন্তু এই টাইপের মনসুন নাই। হ্যাঁ? তো আমরা এইটাকে প্রমোট করতে পারি যে জুনের 2nd 15 দিন যে মনসুনটা থাকে একদম আকাশ অন্ধকার করে বৃষ্টি। এবং ওই সময় আপনি চিন্তা করেন একজন মানুষ যে মরুভূমিতে বা শুকনো জায়গায় বড় হইছে, সে যদি ঢাকা থেকে বরিশাল যায় একটা লঞ্চ ট্রিপ, হ্যাঁ? তার জন্য ব্যাপারটা কেমন হবে? বা ঢাকা থেকে চিটাগাং সে গেল একটা স্টিমারে, হ্যাঁ? ইফ উই ক্যান অ্যারেঞ্জ দিস, হ্যাঁ, হ্যাঁ, দিস ঠিক উড বি বলছেন। অসাম। অ্যান্ড সুন্দরবনটা, হ্যাঁ, ম্যানগ্রোভ। সুন্দরবনটা আমাদের মাস্ট প্রমোট করা উচিত। হ্যাঁ, আমরা অবশ্যই। যদি বর্ষার শেষে শীতের শুরুতে এই যে সময়টা থাকে কোয়াইট প্লিজেন্ট অফ ওয়েদার, এই টাইমটা আমরা প্রমোট করি। পাকিস্তান আমরা ইলিশ কিন্তু ভারতীয়দের চিনাইছি, পাকিস্তানিরা কিন্তু ইলিশ চিনে না। আমি কিন্তু বলছি সবার আগে যে দাদাদের ইলিশ পাঠানো বাদ দিয়ে আমাদের একটু ইলিশ পাঠাক। আমরা কিন্তু এখানে ইলিশ পাই না। দাদারা তো কামড়াকামড়ি করে নিয়ে যায়, হ্যাঁ? তো ইলিশের জন্য। তো আমার কাছে মনে হয় যে এই কামড়াকামড়িটা প্রয়োজন হতো না যদি তারা বাংলাদেশকে আরো বেটার ট্রিট করতো। এখন পাকিস্তানকে একটু ইলিশ খাওয়ায় দেখানো উচিত আমাদের। পাকিস্তানে আমরা ইলিশ পাচ্ছি না। আমি ৪ বছর ধরে পাকিস্তানে থাকি। আমি একবার ২ বছর আগে দুবাই গিয়ে ইলিশ খেয়ে আসছি। পাকিস্তানে আমি আহারে! ইলিশই পাইনি, বুঝছেন? এখন অর্ডার করছি দেখি আসে কিনা। তাও আ কিন্তু বাংলাদেশের মতো স্বাদ পাকি পাওয়া যায় আ না। পাকিস্তানিদের একটু বাংলাদেশে এসে যদি আমার মনে হয় যে তারা ইলিশ, চিংড়ি এগুলা ট্রাই হুম, হুম, করে, হুম। আমার মনে হয় যে তারা বারবার আসতে বাধ্য হবে। হ্যাঁ, ঠিক বলছেন। এখানে চিংড়ি খায় কিন্তু খুব কম মানুষ খায়। বাট ইলিশটা কিন্তু মাস্ট ট্রাই করতে হবে। মানে আমার নিজের ইলিশ এত পছন্দ। আমি তো ১ম এই বলছি যখন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ভালো হইছে। আমি বলছি যে এট লিস্ট ইলিশটা যেন বাংলাদেশ থেকে অ্যান্ড পাকিস্তানে পাঠানো আমার হয়। মনে হয় যে বাংলাদেশের একটা পার্টিকুলার কাজ করার আছে। সেটা হচ্ছে আপনার যে ওয়াটারওয়েজ গুলো আছে, মেজর ওয়াটারওয়েজ, এর পাশে কিছু ভালো ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট আছে লাইক ইলিশ রেস্টুরেন্ট ইন মাওয়া। হ্যাঁ, এই হ্যাঁ। টাইপ রেস্টুরেন্ট যদি কিছু করতে পারে, গ্লোবাল ট্যুরিজম, এই রিভার বেসড ট্যুরিজম, এটা বাংলাদেশ অনেক ভালো করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। তো পাকিস্তানের ড্রামা নিয়ে যদি বলতেন যে দেখেন আমরা কিন্তু মিডিয়াকেও প্রমোট করতে পারি ২ কান্ট্রি। যেমন আপনি কওয়ালি নিয়েও বললেন আমাকে। তো এটা নিয়ে কি করা যেতে পারে বলে মনে করেন আপনি? ড্রামা নিয়ে অ্যাকচুয়ালি ড্রামা যারা দেখে তারা বেটার বলতে পারবে। আ আই এম নট ভেরি ওরিয়েন্টেড ইন ড্রামা না, বাট আমি তারপরে আপনাকে বলব সব ড্রামা কিন্তু ড্রামা না। ঠিক আছে? কিছু ড্রামা কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস আছে। আপনাকে বলব আপনি পারিজাত ড্রামাটা দেখবেন। ইটস নট লাইক এ নরমাল ড্রামা বা ফ্যামিলি ড্রামা টাইপের না। এটা একটা নোবেল বেসড ড্রামা। তো আমার পছন্দের ড্রামা হচ্ছে আমি কিন্তু আবার ওই যে ফ্যামিলি ড্রামা দেখি না। আমার বাসায় প্রচুর পাক ড্রামা চলে। তো আমি যেটা লক্ষ্য করলাম, ইন্ডিয়ান ড্রামা আর পাকিস্তানি ড্রামার মধ্যে একটা কমন ডিফারেন্স হচ্ছে ইন্ডিয়ান ড্রামা ইজ মাচ বেসড অন নেগেটিভিটি। হ্যাঁ, হ্যাঁ, ভেরি হ্যাঁ, মাচ হ্যাঁ, বেসড হ্যাঁ, অন ঠিক নেগেটিভিটি। বলছেন। অ্যান্ড পাকিস্তানি ড্রামা ইজ বেসড অন ট্র্যাডিশনালিটি। হ্যাঁ? তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশী দর্শক পাকিস্তানি ড্রামা দেখতে মোর কমফোর্ট ফিল করে এবং এই হ্যাঁ, কারণে হ্যাঁ। কিন্তু ইন্ডিয়া থেকে ফোকাসটা পাকিস্তানে পাকিস্তানের চলে দিকে চলে আসছে। আসছে অলরেডি। এখন কিন্তু অনেক মানুষ দেখে। হ্যাঁ, অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমরা কমন গ্রাউন্ড গুলো বের করে ২ জাতির মধ্যে তো সেক্ষেত্রে বোথ সাইডেই আমাদের কালচারাল এক্সচেঞ্জ হ্যাঁ, হওয়া যেমন উচিত। ট্যুরিজম হতে পারে, বিজনেস সেক্টরে হতে পারে। পাকিস্তানি ইনফেক্ট আমি ভাবতেছি যে বাংলাদেশের শাড়ি, আ বাংলাদেশের যে জিন্স সেটা তৈরি হয়, পাঞ্জাবি, এগুলো পাকিস্তানে এনে প্রমোট করা উচিত। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে হুম। যে পাকিস্তানের মানে মেন্স ওয়্যার যেগুলো, হ্যাঁ, মেন্স হ্যাঁ। ওয়্যারে দে আর কোয়াইট ওয়ান ডাইমেনশনাল, অল আর ওয়ান কালার, হ্যাঁ? ইউনিকালার। বাট উই হ্যাভ মাল্টি কালার থিংস অ্যান্ড হ্যাঁ, উই হ্যাভ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভেরিয়াস সর্টস অফ ডিজাইন। দে উইল এনজয় ইট। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে কিন্তু জেন্টস এর যেগুলো জিনিস সেগুলো কিন্তু অনেক ভালো হয়। যেমন হ্যাঁ, জিন্স-টিন্স হ্যাঁ। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো সব বাংলাদেশী হয়। সেক্ষেত্রে কিন্তু এখানকার থেকে কোয়ালিটি আমি মনে করি ওখানে বেটার। আমরা সেক্ষেত্রে দেখা যায় যে আমরা পাকিস্তান থেকে কিন্তু পাকিস্তানি ড্রেসগুলো বাংলাদেশে নিয়ে যাচ্ছি। ওইটা কিন্তু ওখানে প্রমোট হচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশি প্রোডাক্টগুলো নিয়ে এসে পাকিস্তানে প্রমোট করা উচিত। লাইক পাকিস্তানে কিন্তু শাড়ি পাওয়া যায় কিন্তু অনেক এক্সপেনসিভ আমি দেখি। বাট বাংলাদেশে আমরা কিন্তু ওই শাড়িগুলো রিজনেবল প্রাইসে কিন্তু এখানে নিতে পারি। মানে এই দিক দিয়ে কিন্তু অনেক আমার কাছে বেটার। মনে হয় আরো একটা মেজর এক্সচেঞ্জ আছে, সেটা হচ্ছে
ড্রাই ফ্রুটস ভার্সেস হ্যাঁ, সুইটস, হ্যাঁ, 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 এটা তাই এটা না? অবশ্যই, অবশ্যই। ড্রাই ফ্রুটস এর বিজনেসও আমি আসলে এগুলো প্ল্যান চলতেছে আমার। ড্রাই ফ্রুটস আমি ঘুরে আসছি। ড্রাই ফ্রুটস এর মনে করেন যে রাজধানী ঘুরে আসলাম। মানে নর্থে তো মানুষের বাড়ির আশেপাশে ড্রাই ফ্রুটস। এগুলো তো আমরা কখনো দেখিই না। মানে এত টাইপস এর ড্রাই ফ্রুটস আর এত রিজনেবল ভাইয়া, এত রিজনেবল আপনাকে কি বলবো? আপনি গেলে অবশ্যই কিনবেন। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু ড্রাই ফ্রুটস এর একটা মানে ক্রাইসিসই আছে এক প্রকার। হ্যাঁ, হ্যাঁ। মার্কেট ডিমান্ড আছে, বাট ভালো ড্রাই ফ্রুটস পাওয়া এবং সাধ্যের মধ্যে পাওয়া এটা অনেকের জন্যই কঠিন। আর আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে এইখানে কিন্তু আপনি মানে গ্রাস ফেড কাউ করার জন্য প্রচুর জায়গা আছে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, 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 তো হ্যাঁ। বাংলাদেশী ব্যবসায়ীরা আমার কাছে মনে হয় যে গ্রাস ফেড কাউ এর জন্য এই দিকটা অ্যাপ্রোচ করতে পারে। কারণ গ্লোবালি এখন গ্রাস ফেড কাউ এর চাহিদা অনেক বেশি। জি, 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 ঠিক বলছেন। এখানে তো প্রচুর জায়গা। আচ্ছা আপনি এখন হচ্ছে গিয়ে ফার্স্ট ইমপ্রেশন পাকিস্তানের যদি বলেন, হসপিটালিটি নিয়ে যদি কিছু বলতেন। আমার কাছে মনে হইছে, যদিও আমি খুব বেশি দেশ ঘুরি নাই, ইটস অনলি মাই সেকেন্ড ফরেন ট্রিপ, বাট পাকিস্তানিজ আর ভেরি ভেরি ওয়েলকামিং। জাস্ট মানে আপনি যে কোনো জায়গায় তাদের যে ট্রিটমেন্ট, এটা আমাকে অবাক করে যে এত কম জানাশোনায় কম দেখার ভিতরে মানুষকে তারা আপন করে নিতে জানে আসলে এখন পর্যন্ত। লাইক আমি ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পরে আমার মনে হয়েছে যে না, ট্রেনটা ঠিক আমি যেমন চাইছি ওরকম পাইনি, বাট আমি মানুষ যা পাইছি, মানুষ হ্যাঁ, ইয়েস। মানুষগুলা যা চাইছি তার চেয়ে বেশি পাইছি। জি, জি। দের অসম পিপল। তো বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের যদি কিছু বলেন যে পাকিস্তান নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু ভয় পায় এখনো। তো আপনারা তো আসছেন, যাই হোক এসে তো গেছেন। এখন তো বুঝতে পারছেন যে এখানকার মানুষ কেমন। যদি বাংলাদেশীদের উদ্দেশ্যে কিছু প্রথমত আমার কাছে মনে হয় যে পাকিস্তান আসার জন্য বেশ সেফ একটা জায়গা। যদি না কেউ মানে বালুচিস্তান বা ওই এরিয়াগুলোতে যায়। ওগুলো সেফ বাট সবসময় না। এখন একটু প্রবলেম চলতেছে। আদারওয়াইজ বালুচিস্তানেও মানুষ ঘুরছে। সাধারণত মানে এখন পর্যন্ত আমরা তো কয়েক মাস পর পর বিভিন্ন ইভেন্টস খেয়াল করি যে ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই জন্য মানে আমাদের, বর্ডার এরিয়াগুলো এড়িয়ে চলাই ভালো। অনেক টুরিস্ট প্লেস আছে। তো ভিজিট করতে আর যেহেতু আমাদের ট্যুরিজম মাত্র বাংলাদেশ থেকে এখানে শুরু হচ্ছে, সো উই ক্যান টেক এনি রিস্ক নেওয়া। রিস্ক, রাইট? সো আমাদের পপুলেশন যদি ঘোরে, আমাদের জন্য বেস্ট হচ্ছে সামারে আমরা যদি নর্দার্ন পাকিস্তানে আসি, দ্যাটস দ্য বেস্ট প্যাকেজ, হ্যাঁ, পসিবল হ্যাঁ। প্যাকেজ ফর বাংলাদেশ ইজ। আর হচ্ছে লাহোর আমার কাছে মনে হয়েছে একটা ইম্পর্টেন্ট সিটি টু ভিজিট ডিউ টু কালচারাল, হ্যাঁ, হিস্টোরিক্যাল রাইট? সাইড, হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল সাইড। কালচারাল পারপাস। ইসলামাবাদ এখন পর্যন্ত যা দেখলাম অসম অসম অসম। ইসলামাবাদ তো সেকেন্ড মোস্ট বিউটিফুল ইয়া, ক্যাপিটাল। তো আফটার এটা প্যারিস, হচ্ছে রাইট? হ্যাঁ। তো এটা হচ্ছে অনেক সুন্দর। মানে এটা দেখতেই সুন্দর। আপনারা তো আরেকটু ১ মাস পরে মানে এটা এমন এক সুন্দর হয়ে যাবে। বৃষ্টি হবে। তারপর হচ্ছে স্প্রিং এর পুরো ফুল-টুল ফুটবে। আচ্ছা, মানে অনেক সুন্দর লাগবে। এখন তো মাত্র গাছে পাতা আসা শুরু হইছে। আচ্ছা, আচ্ছা। নয়তো নেক্সট মান্থ অনেক সুন্দর হয়ে নেক্সট যায়। মান্থে আমি আরেকবার আসবো, মানে আমার হুনজা ট্যুর শেষ হলে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তখন যখন আমি তখন আবার আসবো। দেখবেন মানে ইসলামাবাদ তখন হচ্ছে গিয়ে সুন্দর রূপে চলে আসবে। তো অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের শোতে আপনার জয়েন করার জন্য। আপনাকে আবার স্বাগত। আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করি দর্শক আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।